দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি ইসমাইল হোসেন জুয়েল। যে দিনটি আমরা পেরিয়ে এলাম 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমরা পার করে এলাম। বিভিন্ন আয়োজন ছিল দিবসটি নিয়ে। দিবসের দিনটিতে যেভাবে আলোচনা হয়, কিন্তু তার বাকি দিনগুলোতে হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্যের জন্য যে পরিমাণ সচেতনতা দরকার কিংবা যে পরিমাণ যত্ন দরকার তার অনেকটা থেকেই হয়তো আমরা পিছিয়ে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য যে জরুরি এবং এটির সুস্থতা যে জরুরি সেটি আমাদের অনেকের মধ্যে এখন পর্যন্ত সেই ধারণাটি নেই। এবং একজন মানুষ তিনি মানসিকভাবে অসুস্থ সেটি বিভিন্ন কারণে হতে পারে, সেটি যেমন বোঝা যায় না, সেটি যখন শারীরিক প্রভাব পড়ে তখন হয়তো বা আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, তাও সেই সংখ্যাটি আসলে খুব বেশি না। মানসিক স্বাস্থ্য দিবস পার করে যেহেতু আমরা মাত্রই পার করলাম দিনটি, সে বিষয়ে আলোচনা করতে চাই। আজকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মনিলাল আইচ লিটু, তিনি ইএনটি সার্জন এবং একই সঙ্গে তিনি যেহেতু এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত, তিনি এই মনোজগৎ নিয়েও কাজ করে থাকেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক তৌহিদুল হক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন অধ্যাপক ডক্টর সঞ্জিদা শাহরিয়া, তিনি একাধারে চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ, এটি তার একটি সংস্থা। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটা শুরুতেই বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের এখন পর্যন্ত এ বিষয়ে সচেতনতা কিংবা সাধারণ মানুষের মধ্যে বলি কিংবা আমাদের স্বাস্থ্য খাতের জায়গাটিতে বলি, এখন পর্যন্ত হয়তো বা তেমনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি কিংবা সচেতনতাও তেমন বাড়েনি। সেই জায়গা থেকে একটু একেবারে মূল জায়গা থেকে শুরু করতে চাই অধ্যাপক ডক্টর সঞ্জিদা শাহরি, আপনাকে দিয়ে। মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের তো শারীরিক অসুস্থতা কিংবা যেটা আসলে বাহ্যিক সেটি আমরা দেখতে পারি, সেটির যত্ন নেই, কিন্তু মানসিক স্বাস্থ্য যদি আমরা এক কথায় বলতে যাই সেটি আসলে কি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে যে মন কাকে বলে, মনের যে স্বাস্থ্য। রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন যে মন না রাঙায় কি ভুল করিলে কাপড় রাঙালে যুগে। আমি আমার চারপাশের পরিবেশের সাথে আমার যা সম্পর্ক এবং তার সাথে যখন আরো মানুষকে আমি যুক্ত করি, প্রকৃতিকে যুক্ত করি, এই যে টোটাল সম্পর্কটা, এটাকেই আমরা মানসিক স্বাস্থ্য বলছি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যকে ভাগ করেছে চারটা ভাগে: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। তো সেই হিসেবে মানসিক স্বাস্থ্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখন এটাকে আরো ছোট ছোট করে ভেঙে ইমোশনাল হেলথ বলছে, পজিটিভ সাইকোলজি বলছে। এবং যত দিন যাচ্ছে আপনি খেয়াল করবেন যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বিচ্ছিন্ন একটা দ্বীপের মতন হয়ে যাচ্ছি। পাশের মানুষটি আমার পাশে বসেই হয়তো মোবাইলে টিপছে, কিন্তু আমরা জানি না। ফেসবুকে আমরা স্ট্যাটাস দিচ্ছি যে মাদার ইজ সিক, কিন্তু পাশের রুমে ঢুকলে মা কি করছে, কেমন আছে আজকে, সেটা সবসময় হয়তো আমরা জিজ্ঞেস করছি না। সেই কারণে মানসিক স্বাস্থ্যের যে ডেফিনেশনটা আমরা এতদিন বইয়ে পড়ে এসেছি, পোস্ট কোভিড এই সময়টাতে এটাকে আরো রিডিফাইন করা প্রয়োজন। এটা আরো বড় হওয়া দরকার। এক কথায় বললে, আমি কেমন আছি, আমার সামনের মানুষটির সাথে আমার সম্পর্ক কিরকম, এবং চারপাশের পরিবেশের সাথে আমার কেমন সম্পর্ক, সবকিছু মিলিয়েই নির্ভর করে মানসিক স্বাস্থ্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সঞ্জিদা। প্রফেসর ডক্টর মনিলাল আইচ লিটু, যেমনটা ডাক্তার সঞ্জিদা বলছিলেন যে আমাদের মানসিক স্বাস্থ্য তো গুরুত্বপূর্ণ, এটি আসলে এত একটি বড় বিষয় এবং অনেক বড় ক্যানভাসের, এটি আলোচনা করে হয়তো বা আমাদের সময়ের মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করতে পারবো না। এই জন্য একেবারে নির্দিষ্ট করে কিছু জায়গা ছুঁয়ে যেতে চাই আজকের আলোচনায়। পোস্ট কোভিড যে জায়গাটি বললেন, আমরা করোনা আমাদের অনেকগুলো নতুন প্রেক্ষাপট সামনে এনে দিয়েছে এবং বিশেষ করে করোনার লকডাউন সহ বিভিন্ন কারণে আমাদের জীবনধারায়ও অনেক বেশি পরিবর্তন চলে এসেছে। আমরা অনেক দিন ঘরবন্দি ছিলাম এবং এই যে কোভিড এর এক ধরনের বাড়তি মানসিক চাপ, সব মিলিয়ে আপনি আপনার রোগীদের মধ্যে কিংবা এতদিন ধরে, আমরা তো প্রায় 2 বছরের কাছাকাছি কোভিড এর সঙ্গে বসবাস, সব মিলিয়ে যদিও আপনি নাক কান গলা দেখছেন কিন্তু এর সঙ্গে ঘুমটি ওতপ্রোত ভাবে জড়িত, সব মিলিয়ে কোভিডটি আসলে আমাদের মনোজগতে কেমন এক ধরনের পরিবর্তন এনে দিয়ে গেল? এটা যদি আপনাকে ডিটেইলস একটু বলতে হয় তাহলে মেন্টাল হেলথ কোনো আলাদা ইস্যু না। মেন্টাল হেলথ হচ্ছে চারটা হেলথেরই কম্বিনেশন: ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। এই চারটা মিলিয়েই আসলে মেন্টাল হেলথ। এই 1992 থেকে 150টা দেশে এই মেন্টাল হেলথটা পালিত হয়ে আসছে, দিবসটা। এবং এই দিবসটা পালিত হচ্ছে, এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। কেন ভিন্ন? আপনি যেভাবে প্রশ্ন করলেন আমাকে, দ্যাট ইজ ভেরি পার্টিনেন্ট but very less talked all over the world because of social stigma. আপনি চিন্তা করেন যে বর্তমানে পৃথিবীতে
মোর দ্যান 55% পিপল আপনার বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। এর কারণটা কি? এর কারণ হলো করোনার সময় তার যে দুশ্চিন্তা ছিল, মৃত্যু ভয়, একাকিত্ব, আইসোলেশন, জব লস, সাবস্টেন্স অ্যাবিউজ, ওকে, তার মানসিক ডিপ্রেশন, তার ভবিষ্যতের চিন্তা, বিশেষ করে স্কুল কলেজগামী স্টুডেন্টদের উপরে মনোজগতে বিশাল প্রভাব ফেলেছে, অ্যাডাল্টদের তো ফেলেছে বটেই। এর মূল কারণটা হলো মানুষ প্রত্যেকটা প্যান্ডেমিক, পৃথিবীতে এ পর্যন্ত 4টা বড় প্যান্ডেমিক এসছে 100 বছর পর পর রাফলি, এবং প্রত্যেকবার দেখা গেছে প্যান্ডেমিকের পরে এই মানুষের মানসিক স্বাস্থ্য মারাত্মক অবনতি ঘটেছে। অর্থাৎ এটা প্রায় 10 টাইমস মোর এফেক্টেড হয়েছে মানুষ। তো আমাদের দেশে কোনো স্টাডি নাই, কিন্তু পাশের দেশের যে স্টাডি, সেখানে যে স্টাডি আছে স্কুল গোয়িং চিলড্রেনের উপরে, সেখানে দেখা গেছে যে 77% অফ স্কুল গোয়িং চিলড্রেন আর সামহাউ নট নর্মাল নাউএডেজ, বিকজ তারা ঘরবন্দি ছিল, তারা এক ধরনের ভয়তে, বড়দের মতো তাদের মনোজগতেও কিন্তু ভয় আসছে যে করোনা হলে যে কোনো সময় আমিও মারা যেতে পারি। তারা বাইরে খেলাধুলা করতে পারে নাই, তারা পড়াশোনা করতে পারে নাই, তারা সোশ্যালাইজেশন করতে পারে নাই। এইসব বিভিন্ন কারণে কিন্তু এইবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ গুরুত্ব বহন করে। কারণ পৃথিবীতে প্রচুর লোক আপনার এই করোনার পরে, করোনার ভিতরে আপনার এই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। আর একটা সমস্যা হচ্ছে যে বিশেষ করে যখন আপনি আশপাশে, আপনি জানেন যে পৃথিবীতে 50 লক্ষ লোক মারা গেছে এ পর্যন্ত করোনায়। আপনি যখন পাশের একটা লোককে মারা যেতে দেখেন, আপনি যখন পাশের একটা লোককে হাসপাতালে ভর্তি হতে দেখেন, আপনি যখন পাশের একটা লোককে আইসিইউতে যেতে দেখেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা প্যানিক আপনার গ্রিপ করে। সো ইন টোটালিটি পৃথিবীতে এই মানসিক ভারসাম্যহীনতা বহুগুণে বেড়েছে। দিস ইজ দ্য ফার্স্ট লাইন যেখানে আমাদেরকে এখন গুরুত্ব দেওয়া প্রয়োজন, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। ধন্যবাদ আপনাকে। এই গুরুত্বের জায়গাতেই অধ্যাপক তৌহিদুল হক আপনার কাছে ফিরতে চাই। একটু ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে আপনাকে শুরু করতে চাই যে আমাদের কোভিড এর আগে 2018-19 সালের দিকে এক মানসিক স্বাস্থ্য জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার 17%, যেটির সংখ্যায় হলে প্রায় 2 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত, এবং 100 জনের মধ্যে 7 জনেই ভুগছে বিষণ্ণতা। এটি কোভিড এর আগের তথ্য। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর 92% তারা আসলে চিকিৎসার বাইরে থাকছেন। আমরা যখন আমাদের স্বাস্থ্য খাত নিয়ে বিশেষ করে করোনার সময় কথা বলছি, তার আগেও তো ছিল যে আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেটের অবস্থা কিংবা স্বাস্থ্য খাতে যে এক ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, সব মিলিয়ে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক পিছিয়ে আছি। আর মানসিক স্বাস্থ্যের অবস্থা তো আরো খারাপ। আসলে রাষ্ট্র কি কখনো বা আমাদের সরকার কাঠামো, স্বাস্থ্য খাত কখনো কি মানসিক স্বাস্থ্যের দিকে ওভাবে গুরুত্ব দিয়ে তাকিয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার দুইজন সম্মানিত সহ আলোচক এবং যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এবারের মানসিক এই স্বাস্থ্য দিবসের যে প্রতিপাদ্য বিষয় যে অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য, যে আসলে করোনা আমাদের যে পরিস্থিতির মুখোমুখি করেছে, এবং করোনা এখনো তো করোনা মুক্ত বিশ্ব আমরা অথবা বাংলাদেশ আমরা বা কোনো দেশই করোনা মুক্ত সেইভাবে হতে পারেনি। সবার মধ্যে একটা চিন্তা আছে। তো তারপরে এটি আমি বলতে চাই, করোনার আমাদের যে কারণে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, তার কারণে আসলে আমাদের শারীরিক স্বাস্থ্য বা সামাজিক স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য, এই 4 ধরনের প্রক্রিয়া বা ডাইমেনশনে কিন্তু আমাদের প্রভাব হয়েছে, বা আমরা কম বেশি কিন্তু সমস্যায় পড়েছি। সেই সমস্যা কেউ কেউ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এখন যদি মানসিক নির্দিষ্ট করে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনায় আসি, যেভাবে আপনি প্রশ্নটি করলেন যে আমরা বাংলাদেশের শারীরিক স্বাস্থ্যের বিষয়টি যেভাবে গুরুত্ব দেই বা শুরু থেকে যতটা গুরুত্ব দিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে, যে কর্মসূচিগুলো আছে, অন্য যে 3টি যে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সেইভাবে আমরা গুরুত্ব দিতে পারছি না। সামাজিক স্বাস্থ্য এবং আমাদের যে আধ্যাত্মিক স্বাস্থ্য, এটি তো গুরুত্বের সেইভাবে আমরা তৈরি করতে পারিনি। এখনো বলা যেতে পারে এই বিষয়গুলো অনেকে জানেনই না, আমি এই শব্দটাই বলতে চাই, বা আলোচনার বিষয়ে আমরা নিয়ে আসতে পারি না। আর মানসিক স্বাস্থ্যের বিষয়ে বহুদিন ধরে সরকারি কিছু কর্মসূচি আছে, যেমন 2001 সালে আমাদের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়। কিছু বেসরকারি উদ্যোগ রয়েছে, বেসরকারি বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র বা ট্রিটমেন্ট হাউসগুলো রয়েছে বা সেন্টার রয়েছে, সেখানে হচ্ছে। আমাদের এই করোনার সময় আমরা দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন আমাদের যে মানসিক
স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, মনোবিজ্ঞানী অথবা মনোচিকিৎসক যারা রয়েছেন তারা কথা বলেছেন, তারা বিভিন্নভাবে মানুষ কিভাবে এই সময় ভালো থাকতে পারে, যেটি আমাদের অধ্যাপক সানজিদা শাহরি আপা বলছিলেন যে আসলে আমাদের একজন মানুষের তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে কিন্তু বিভিন্ন মানে সম্পর্কের সাথে তাকে সম্পর্কবদ্ধ হতে হয়, বিভিন্ন ইউনিটের সাথে বা বিভিন্ন প্রক্রিয়ার সাথে তাকে তার সংযোগ ঘটাতে হয়। এই সংযোগ ঘটাতে গিয়ে তার মধ্যে যে চাপগুলো তৈরি হয়, তার মধ্যে যে দায়িত্ব পালন কেন্দ্রিক যে বলা যেতে পারে যে ধরনের তিনি অনুভূতি তৈরি হয়, এবং এই সবকিছুর মধ্যে কিন্তু একটা সমন্বয় করেই একজন ব্যক্তিকে বাঁচতে হয় বা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। মানসিক স্বাস্থ্যকে হয়তো আমরা আলোচনার জন্য বা গুরুত্ব বৃদ্ধি করার জন্য এটাকে আমরা আলাদা করে আলোচনা করছি, কিন্তু একজন মানুষের জীবনের সাথে কিন্তু শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য বা আধ্যাত্মিক স্বাস্থ্য এগুলো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। একটাকে বাদ দিয়ে আর একটাকে ভালো রাখা কিন্তু সম্ভব না। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে তারা বলছেন, আমি এটি পড়লাম যে প্রতি 40 সেকেন্ডে বিশ্বে কেউ না কেউ আত্মহত্যা করে থাকে। এবং আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে করোনার আগে 17% প্রাপ্তবয়স্ক মানুষ আমাদের মানসিক সমস্যায় আক্রান্ত হতেন, সেই সংখ্যাটি কিন্তু এই করোনার এই অবস্থায় এসে, করোনা পরবর্তী এসে আর বলার সুযোগ এখন আমরা করতে পারছি না, বা করোনার এই অবস্থায় এসে সেই সংখ্যাটি 37 বা 38% গিয়ে দাঁড়িয়েছে। আমরা গতকালকে একটি পরিসংখ্যান দেখলাম যে তারা বলছে বাংলাদেশের 84% শিক্ষার্থী কোনো না কোনো ভাবে মানসিক সমস্যা আক্রান্ত হয়েছেন, এবং তারা এর জন্য তাকে কেউ কেউ চিকিৎসকের কাছে যেতে হয়েছে বা কাউন্সিলিং নিতে হয়েছে, বা কাউকে বিশেষ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন বিষয় হলো যে আমাদের করোনার আগের ক্ষেত্রেও যদি আমরা যাই, তাহলে বাংলাদেশের এই শিশু কিশোরদের মধ্যে 18% কিন্তু মানসিক সমস্যায় ভুগতেন। কিন্তু এখনো মানসিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে যে সচেতনতা তৈরি করার দরকার, অথবা মানসিক স্বাস্থ্যের যে মর্যাদাবোধ, শারীরিক স্বাস্থ্যের যেমন খুব মর্যাদাবোধ রয়েছে, অর্থাৎ ব্যক্তি এটাকে সকলকে জানিয়ে তিনি বা কাউকে একজনকে সাথে নিয়ে কোনো চিকিৎসকের কাছে যান অথবা ডায়াগনোসিস করতে যাচ্ছেন, কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ব্যক্তি নিজে যেতেই কিন্তু অনেক সময় ভয় পায় যে কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে কি ভাববেন। তিনি একজন মনোচিকিৎসকের কাছে গিয়েছেন বা মনোবিজ্ঞানীর কাছে গিয়েছেন, তাহলে আমাদের দেশে চলতি ভাষায় যারা পাগল তারাই শুধু মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানী অথবা মনোচিকিৎসকের কাছে যান। এই যে একটা পারসেপশন, এই পারসেপশনটা কিন্তু আমরা এখনো পরিবর্তন করতে পারি নাই। কিন্তু সঞ্জিদা আপারা কিন্তু তার যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা দীর্ঘ সময় নিয়ে কিন্তু কাজ করেছেন, তারা যে কাজ করছেন না তা না, মানুষকে যে সচেতন করছে না তা না, কিন্তু একটা পারসেপশন যখন একটা পাকাপোক্ত আসনে দাঁড়িয়ে যায়, একটা দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে মানুষের আচরণে বা মনোজগতে, তখন ওই পারসেপশন থেকে বের করে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আপনি দেখবেন এখনো আমরা দেখি যে গ্রামীণ আমাদের সমাজে কিংবা শহুরে সমাজে এটা আমরা লক্ষ্য করি যে একজন শিক্ষিত মানুষ, পড়াশোনা জানা মানুষ, সে কিন্তু এখনো এই যে একজন ব্যক্তির মধ্যে যখন আচরণগত বিচ্যুতি বা অসুস্থতা বা অসামঞ্জস্যতা তৈরি হয়, সে কিন্তু হুজুরের কাছে যাবে, সে কবিরাজের কাছে যাবে, সেখানে গিয়ে পানি পড়া খাবে, তাবিজ ব্যবহার করবে। আবার দেখা যাবে একই সাথে যে একজন চিকিৎসকের কাছেও যাচ্ছেন, তিনি কিন্তু কোথাও ভরসা রাখতে পারছেন না। কারণ কি? এই বিষয়গুলো সম্পর্কে তার কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। এখন সেই ধারণাগুলো হয় আমরা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত করে তাকে আমরা সেই ধারণাটি দিতে পারিনি, পারিবারিক জীবনের সদস্য হিসেবে তাকে সেই ধারণাটি পরিবার দিতে পারেনি, এবং সামাজিক প্রেক্ষাপটেও কিন্তু আমরা মানুষকে সেই শিক্ষাটা দিতে পারিনি। তার ফলে অনেকটা এক ধরনের, আমি এখানে একেবারে শেষ লাইনটি বলি যে যখন কারো মধ্যে ব্যক্তিগত অবহেলা বা পারিবারিক অবহেলা অথবা একই সাথে সামাজিক অবহেলা তৈরি হয়, তখন কিন্তু ব্যক্তির মধ্যে সামাজিক বৈষম্য বা আচরণগত একটা অসমতা তৈরি হয়। এই ব্যাপারগুলোই ব্যক্তিকে মোটা দাগে মানসিক স্বাস্থ্যের যে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, এবং ব্যক্তি নানাভাবে বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্যে ভোগেন, এবং একটা সময় এই প্রক্রিয়া থেকে যারা দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যে ভোগেন তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। বা আসলে একটা দেশের যে একজন ব্যক্তির কাছ থেকে সমাজ, রাষ্ট্র, পরিবারের যে সেবা পাওয়ার অধিকার কিংবা ব্যক্তি যে সেবা দিবে, ভূমিকা পালন করবে, সেই জায়গাগুলো কিন্তু অনেকাংশে ক্ষীণ হয়ে যায়। অনেক ধন্যবাদ অধ্যাপক তৌহিদুল হক। ডাক্তার সঞ্জিদা, বর্তমান সময়ে দাঁড়িয়ে জানতে চাই, বুঝতে চাই যে আপনার অনেকদিন ধরেই নিশ্চয়ই মনোরোগ নিয়ে যারা আসছেন কিংবা মানসিক স্বাস্থ্য বিষয়ে আপনারা যে সেবাটি দিচ্ছেন, নতুন আসলে কি কি ধরন আপনি দেখছেন? মানে যোগ হচ্ছে, আমরা তো আমাদের সমাজ পাল্টাচ্ছে, আপনি যেমন বলছেন সম্পর্কগুলো পাল্টাচ্ছে, এখনকার ধরনটা আসলে কেমন?
ধন্যবাদ। এখন একটা অদ্ভুত ট্রেন্ড খেয়াল করছি, সেটা হচ্ছে যেটা অধ্যাপক তৌহিদুল হক বলছিলেন যে প্রতি 40 সেকেন্ডে একজন করে মারা যাচ্ছে। আমরা যদি কোভিড হওয়ার পরে 1 বছরের পরিসংখ্যান নিয়ে দেখি, তাহলে দেখব যে ওই 1 বছরে আত্মহত্যায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক বেশি কোভিড আক্রান্ত রোগীর থেকে। তখন কিন্তু একটু টালমাটাল অবস্থা ছিল বাংলাদেশে, আমরা ততটা প্রিপেয়ার ছিলাম না। তারপরেও কোভিডে যত লোক মারা গেছে, শুধুমাত্র আত্মহত্যার কারণে ওই সময়টাতে এর থেকে বেশি লোক মারা গেছে। ট্রেন্ডটা তাহলে নতুন কি চেঞ্জ হচ্ছে? সার্স কোভিড এর মতনই এর আগে একটা ভাইরাস ছিল যেটা নিয়ে আমরা বলছিলাম সার্স ভাইরাস, এবং সার্স ভাইরাস হওয়ার পরেও কিন্তু বেশ কিছু মেন্টাল হেলথ ইস্যু ছিল, যেমন অ্যাডজাস্টমেন্ট রিলেটেড অ্যাংজাইটি। আন্তঃসম্পর্কগুলাতে অ্যাডজাস্ট করার কারণে সম্পর্কে একটু অ্যাংজাইটি, দুশ্চিন্তা তৈরি হচ্ছে, বিষণ্ণতা তৈরি হচ্ছিল। তখন সুইসাইডাল থটও কিন্তু ছিল, কিন্তু তখন যেটা ছিল না। আর এই কোভিড পরবর্তী যেই জায়গাটা আসলো, এখন কিন্তু আমরা বলছি সাইকোসিস তৈরি হচ্ছে। সাইকোসিস মানেটা কি? মানেটা হচ্ছে বাস্তবের সাথে কন্ট্যাক্টের রিয়েলিটিটা হারায় ফেলার একটা জায়গা তৈরি হচ্ছে। ঠিক যেই কথাটা আমাদেরকে একটু আগে আহ বলছিলেন, যে আমাদের ডাক্তার সাহেব উনি যেটা বলছিলেন যে এই প্রতি 100 বছর পর পর কিন্তু মহামারী আসছে, কিন্তু এইবার নতুন করে পৃথিবী দেখছে নতুন একটা সিনড্রোম, আমরা বলছি যে পোস্ট কোভিড নিউরোলজিক্যাল সিনড্রোম। আমি একটু লিটু ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে বলতে চাই যে উনি বলছিলেন যে কোভিড এর ওয়েভ আসছে, প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখন বলছে যে তৃতীয় ওয়েভটা হবে মানসিক স্বাস্থ্যের। এবং এই যে লং টার্ম ইফেক্ট, আমরা কিন্তু জানি না যে এটা কত বছর ধরে আমাদেরকে নিতে হবে। এবং মনস্তত্ত্বের জায়গায় আমরা বলি যে সাইকেল অফ ডেভেলপমেন্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশু বলে 18 বছর পর্যন্ত, আর মানসিকভাবে পরিপুষ্ট হই আমরা 19 বছর পর্যন্ত। এবং এটাকে আমরা গ্রসলি 7টা ধাপে ভাগ করি, এবং প্রত্যেকটা ধাপে একটা বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টাল কিছু নিড থাকে। এবং এই কোভিড এর কারণে যেই জায়গাগুলোতে এখন ঘাটতি তৈরি হচ্ছে, সোশ্যালাইজেশন হচ্ছে না, বাসায় বসে আছে, স্কুলে যাচ্ছে না বাচ্চারা, এবং অনেক বেশি সময় ধরে তারা ইন্টারনেট ডিপেন্ডেন্ট হচ্ছে, এটার কিন্তু বেশ অনেকগুলা ইফেক্ট হতে পারে। কি কি হতে পারে? যেমন হতে পারে কনসেন্ট্রেশন, পুর কনসেন্ট্রেশন। বাচ্চারা কানেক্ট করতে পারছে না, কারণ আমরা যখন সামনাসামনি এই প্রোগ্রামটা যদি করি, তখন কিন্তু আমি আপনাকে সামনে দেখতে পাচ্ছি, কিন্তু যখন এই যে নেটে করছি, নেট থেকে চোখে এসে আমার মস্তিষ্কে যেতে 0.01 সেকেন্ডের একটা গ্যাপ থাকে। এই সময় কিন্তু আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না। বাচ্চারা প্রচুর পুয়ার কনসেন্ট্রেশনে ভুগবে, এবং এই যে কনসিকুয়েন্স গুলা, এগুলো কিভাবে আসবে বাচ্চাদেরকে নিয়ে, সেই ডেটাগুলো কিন্তু এত অল্প সময়ে আমাদের হাতে আসার কথা না। আরেকটা জায়গা হচ্ছে, বলছে যে পোস্ট কোভিড নতুন নতুন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আসতেছে, যেটা আমরা আগে চিন্তা করিনি। ঠিক যেরকম 34% জব, বিভিন্ন পত্রিকাগুলোতে বলছে যে জব নাকি, জব প্যাটার্ন অ্যাবলিশ হয়ে যাচ্ছে, নতুন নতুন জব আসছে, নতুন নতুন সাইকিয়াট্রিক জায়গাগুলা তৈরি হচ্ছে। আর একটা জায়গা যেটা খুব জরুরি দরকার, যে মানুষ এখন যে পরিমাণ নিঃসঙ্গতা এবং বিষণ্ণতায় ভুগছে এবং কথা বলার লোক নেই, এই জায়গাগুলা আজকে থেকে 1 বছর পরে, 2 বছর পরে মানুষকে কোন জায়গাটায় নিয়ে যাবে? কারণ স্বাস্থ্যের ডেফিনেশন যেটা তৌহিদ ভাই বলছিলেন, যে সামাজিক স্বাস্থ্যটা কিন্তু খুব জরুরি, এবং এটা কিন্তু খুবই নেগলেক্টেড। আমাদের মানসিক স্বাস্থ্যটা যেরকম নেগলেক্টেড, তো অবশ্যই যে মানুষ মনে করে আমি কি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি, আমি কি পাগলের কাছে যাচ্ছি, খুব লজ্জা পায়। কিন্তু আমার জ্বর হচ্ছে, আমি ফোনে 10 জনকে বলে দিলাম, কিন্তু আমি ডিপ্রেশনে ভুগছি, এটা বলতে যে আমার খুব লজ্জা লেগে যায়। সামাজিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আমরা এখন একদম খেয়ালই করছি না, এবং এই জায়গাটায় প্রচন্ড একটা ঘাটতি তৈরি হচ্ছে। ডক্টর সানজিদা শাহরিয়া, নিশ্চয়ই এই ডিপ্রেশনের জায়গাটি এবং অন্যান্য জায়গাটি নিয়ে ফিরবো। ডক্টর লিটু, আপনি বিরতির আগে কোভিড নিয়ে কথা বলছিলেন, আমি এবং ডক্টর সানজিদা যে কথাগুলো বলছিলেন তার সঙ্গে আমি একটা পরিসংখ্যান দিয়ে আবার আপনার সঙ্গে ফিরতে চাই। একটি বেসরকারি ফাউন্ডেশন এই কোভিড পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের জরিপ চালিয়েছিল। সেখানে দেখা গেছে যে 84% বেশি শিক্ষার্থী তারা কোনো না কোনো ভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে। এবং সমস্যাগুলো কি? তিনি ঠিকমতো ঘুম না হওয়া, নিজেকে তুচ্ছ ভাবা, এবং এরকম অনেকগুলো জায়গা, একাকিত্ব তৈরি হওয়া। এবং এদের মধ্যে দেখা যায় যে করোনাকালীন সমস্যার সম্মুখীন হয়
সঠিক সময় না ঘুমানো একটি বড় ধরনের সিনড্রোম, যেখানে ৭৭% শিক্ষার্থী এখন সঠিক সময় ঘুমাচ্ছেন না। এই যে ঘুমের অভাব কিংবা আমাদের যে বলছিলাম যে জীবনধারার যে পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে লকডাউনের সময় বাসায় আছি, কি করব, করার কিছু নেই, এরকম করে রাত পরের দিন সকালে ওঠার তাড়া নেই, এই যে ঘুম না হওয়া, এটি আসলে মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে? দেখুন, আমি আমার বক্তব্যকে দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হলো অ্যাবাউট দ্য কোভিড পেশেন্টস। আমি প্রথমে কোভিড পেশেন্টদের জায়গায় আসতে চাই। কোভিড পেশেন্টদের ক্ষেত্রে ব্রেন ফগ বা কগনিটিভ ফগ তৈরি হয় কেন? ব্রেনের যে মাইক্রোভেসেল তার মধ্যে ক্লটিং হয়, এটা লেটেস্ট স্টাডিতে দেখা গেছে। ফলে তাদের নানা রকম স্মৃতিশক্তি লস হয়, তাদের মেন্টাল ডিপ্রেশন হয়, তাদের এক্সট্রিম টায়ার্ডনেস থাকে, তারা ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে আপনার স্লিপ ব্রেকেজ হয়, এগুলো ঘটে। এছাড়াও আপনার প্রত্যেকটা প্যান্ডেমিকের সাথে 3টা পি জড়িত থাকে, সেটা হলো ফোবিয়া, প্যানিক এবং ফ্যান্টম সিমটমস। ওকে, তার সাথে সুপার অ্যাড হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা হচ্ছে যে তাদের ইন্ডিয়ান স্টাডিজে 82%, বাংলাদেশ স্টাডিজে 84%। বাচ্চাদের এটা কেন হচ্ছে? দ্যাট ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। এবং এটা হচ্ছে এই কারণেই, যেহেতু তাদের উপর স্ট্রেস, আইসোলেশন অ্যান্ড ডিজিটাল কোকানাইজেশন, অর্থাৎ এই অ্যাডিকশন টুয়ার্ড দ্য ইলেকট্রনিক গ্যাডজেটস, ফেসবুক, ইন্টারনেট, ব্লা ব্লা ব্লা, যে কারণে তার অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে এবং তার ঘুমের প্রবলেম হচ্ছে। ঘুমের প্রবলেম যখনই ব্লু লাইট এফেক্ট বলে এটাকে, যখনই আপনি মনিটরে থাকবেন, whether it is a computer, whether it is a mobile phone or any sort of gadget, ট্যাব, এনিথিং, তখন কিন্তু আপনার ঘুম আসবে না, কারণ এর যে লাইট, এটা ব্রেনকে স্টিমুলেট করে রাখে। এর সাথে তাদের আইসোলেশন, অন্যান্য সমস্যাগুলো তো আছেই, এবং এর সাথে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, অর্থাৎ সে জানে না যে তার ফিউচার কি, অ্যাবসেন্স অফ সোশ্যালাইজেশন, সে মানুষের সাথে মিশতে পারছে না, ইভেন পরিবারের সবার সাথেও মিশতে পারে না। সো তার মধ্যে এক ধরনের ডিপ্রেশন, একাকিত্ব, বিষণ্ণতা বোধ, এগুলো কাজ করে। এবং এটা ইয়াং চিলড্রেনরা যেহেতু নরম মাটির মতো, কাদা মাটির মতো, তাদের মধ্যে কিন্তু এটার এফেক্টটা বেশি হয়েছে। সাধারণ পপুলেশনের মধ্যে 70%, কিন্তু অ্যাডাল্টের মধ্যে এটা, বাচ্চাদের মধ্যে এটা মোর দ্যান 80% দেখা যাচ্ছে। আর এই যে ফেসবুক, ইন্টারনেট বা মোবাইল, এটাকে বলা হচ্ছে ডিজিটাল কোকেইন, অর্থাৎ কোকেইনে যে পরিমাণ অ্যাডিকশন হয়, এই ডিজিটালাইজেশনে তার চেয়ে বেশি অ্যাডিকশন হয়। কাজেই এটাকে নতুন টার্ম দেওয়া হয়েছে যে ইট ইজ এ ডিজিটাল কোকেইন। হ্যাঁ, কোকেইনের চেয়ে বেশি অ্যাডিকশন হয়। এছাড়াও এই ইয়াং অ্যাডাল্টরা অনেকেই কিন্তু এই সময় সাবস্টেন্স অ্যাবিউজ, যেগুলো স্মোকিং অ্যান্ড আদার নেশাজাতীয় জিনিসে কিন্তু আসক্ত হয়ে পড়েছে বিভিন্নভাবে। এটার সংখ্যা আপনার অন্তত 3 গুণ বেড়েছে এই সময়ে অ্যাজ এ হোল, সাবস্টেন্স অ্যাবিউজের সংখ্যা। কাজেই ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে এবার কিন্তু এখন কিন্তু সময়টা হচ্ছে, ওই যে আপা যথার্থই বলেছেন, এখন কিন্তু সময়টা হচ্ছে থার্ড ওয়েভে আমাদেরকে মানসিক স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। হাউ টু বাউন্স ব্যাক, হাউ টু রিটার্ন ব্যাক আওয়ার সোসাইটি টু নর্মালসি, দ্যাট ইজ নাও দ্য প্রাইম কোশ্চেন, প্রাইম ইম্পর্টেন্স, আই লাইক টু সে। ওভার টু ইউ। ধন্যবাদ অধ্যাপক তৌহিদুল হক। একটা আলোচনা একটা ভালো জায়গায় আমরা পৌঁছেছি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কথা যখন বলছিলাম, এবং এই যে 84% তার ভিতরে নিশ্চয়ই একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়। 10 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে সব বর্ষের শিক্ষার্থীরা উঠে গেল। এই যে এক একজন শিক্ষার্থী উঠলেন, আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন, সেই হিসেবে আপনি সেখানকার শিক্ষক। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক, বিশেষ করে যে জায়গাগুলোতে আছে, আমরা হল বলি, মেস বলি, কিংবা অন্যান্য কলেজেরও নিশ্চয়ই অনেক ধরনের হলের ব্যবস্থা থাকে কিংবা আবাসিক ব্যবস্থা থাকে, হোস্টেলগুলো থাকে। এই যে এক একজন শিক্ষার্থী এলেন, তিনি আসলে এই কোভিডে যখন বাড়িতে ছিলেন তখন তার মানসিক অবস্থাটি কি, সেটি কিন্তু আসলে এখন তাকে দেখে বোঝার উপায় নেই। এরকম অনেক শিক্ষার্থী যখন একসাথে থাকছেন কিন্তু এক একজন বিচ্ছিন্ন দ্বীপের মতো, আপনার কি মনে হয় না যে বিশ্ববিদ্যালয় বলি, কলেজ বলি বা স্কুল বলি, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বিশেষ করে এখন প্রধানতম চ্যালেঞ্জ মানসিকভাবে
শিক্ষার্থীর অবস্থা কি সেটি নিরূপণ করা এবং সেই জায়গা থেকে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এবং সেই সঙ্গে একটু যোগ করতে চাই, ধরে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে কাউন্সিলিং করানো, আমরা জানি একজন করে ছাত্র উপদেষ্টা থাকেন কিংবা কাউন্সিলিং এর আলাদা ব্যবস্থা থাকে, কিন্তু শিক্ষার্থীরা খুব একটা যে এতে গুরুত্ব দেয় সেটি না। কিন্তু কোভিড পরবর্তী সময়ে আপনার কি মনে হয় শিক্ষকদের কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের আসলে প্রধান চ্যালেঞ্জ হবে কিনা শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি বলি, এরপরে অন্যান্য বিষয়গুলো। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই মাসে 17 তারিখ থেকে সশরীরে পরীক্ষা এবং ক্লাস অনুষ্ঠিত হবে এবং আজ থেকে সকল বর্ষের শিক্ষার্থীরা আমাদের হলগুলোতে মানে তারা প্রবেশ করেছে বা তারা আবার পুনরায় হল জীবন শুরু করেছে। তো এই জায়গাতে এই প্রায় 18 মাস পরে তারা বিশ্ববিদ্যালয়ে ফিরলো। এই সময় তো নানা এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, সকলে একই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সময়টি অতিক্রম করেনি। আর হলগুলোতে আমাদের যে বসবাসের যে ক্ষেত্র অথবা যে বৈশিষ্ট্য, সেটি তো যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন ব্যবস্থা বা আবাসিক ব্যবস্থা আছে বা হল ব্যবস্থা আছে, সেক্ষেত্রে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে এই বিষয়গুলো পরিচালনা করতে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে আমাদের প্রতিটি হলে হাউস টিউটররা থাকেন এবং সেই হাউস টিউটরদের সাথে কোনো শিক্ষার্থী যদি তার মানসিক স্বাস্থ্য অথবা যে কোনো বিষয় যদি আলোচনা করেন, এবং সেই বিষয়টি কিন্তু সেই সুযোগটি এখন আগেও তো ছিল, এখন আরো বেশি সেটি সম্প্রসারিত করা হয়েছে। যে কোনো শিক্ষার্থী তার যে কোনো প্রয়োজনে হলের প্রভোস্ট এবং হাউস টিউটর যারা থাকেন তাদের সাথে শিক্ষার্থী কথা বলতে পারবে। এটি হলো হলের বিষয়। আর ডিপার্টমেন্টের বিষয়, আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে 2 জন করে স্টুডেন্ট অ্যাডভাইজার থাকেন এবং ডিপার্টমেন্টের পরিচালক বা ইনস্টিটিউটের পরিচালক, ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকরা থাকেন এবং তারা কিন্তু শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে সেই স্টুডেন্ট অ্যাডভাইজার বা অন্য শিক্ষক যারা রয়েছেন বা বিভাগীয় প্রধান বা পরিচালকের সাথে তার যে কোনো পরিস্থিতি অথবা যে কোনো সমস্যা নিয়ে কথা বলার একটা সুযোগ আছে। আর আমরা এখন যেটা করছি, আমরা অনলাইনে ক্লাস যখন নিয়েছি, এখন পরীক্ষাগুলো চলছে, অনলাইনে ক্লাসের সময় কিন্তু আমরা শুরুর দিকে অথবা ক্লাসের মাঝখানে অথবা শেষের দিকে কিভাবে এই সময়টাতে সে ভালো থাকতে পারে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। কারো যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার তাদেরকে দিয়েছি, তারা যদি সকলের সাথে বলতে সেটা অস্বস্তি বোধ করে আমাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে, আমরা সেটি সমাধান করার চেষ্টা করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ডিপার্টমেন্টে যখন যাই বা স্টুডেন্টদের পরীক্ষার বিষয়গুলো আমি কিন্তু জিজ্ঞাসা করি বা কেমন আছে, কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা, এভাবে নিশ্চয়ই অন্য শিক্ষক যারা আছেন তারাও জিজ্ঞাসা করেন। এবং শিক্ষার্থীদের আমাদের যে পরীক্ষাগুলো বা আমরা এটা বলাই আছে আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সমস্যাতে তুমি অবশ্যই ডিপার্টমেন্টের পরিচালক কিংবা বিভাগীয় প্রধান যারা স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে। এটি একটি বিষয়। আর যখন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো, স্কুল কলেজগুলো খোলা হলো, তখন থেকে কিন্তু আমরা সেই স্কুল কলেজের সম্মানিত শিক্ষকদের আমরা অনুরোধ করেছি এই টিভি আলোচনার মধ্যে দিয়ে যে আসলে প্রথমেই একেবারে পড়াশোনা শুরু করতে হবে, বই পড়াতে হবে, পরীক্ষা, এই চাপগুলো আমরা তৈরি না করে আমরা কিন্তু 18 মাস পরে আবার এসে একজন শিক্ষার্থী স্কুলে আসলো, আমাদের এখানে একটা সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে। সেই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে, যে শিক্ষকরা তাদের এই সময়টা কিভাবে কাটিয়েছে সেটা শিক্ষকই নিজে বললেন। এরপরে তখন শিক্ষক যখন নিজে বলবেন একটু গল্পের মতো করে, তখন কিন্তু শিক্ষার্থীদের যদি কোনো ভিন্ন অভিজ্ঞতা থাকে বা তিক্ত অভিজ্ঞতা থাকে তখন কিন্তু শিক্ষার্থীরা সেটি বলবে। বলার মধ্যে দিয়ে যেটি হবে, আলোচনা যে কোনো কিন্তু ব্যথা বলুন, দুঃখ কষ্ট বলুন, এটাকে আমরা বলি ট্রমাটাইজেশনকে সবসময় কমিয়ে নিয়ে আসে, সবসময় কমায় আলোচনার মধ্যে দিয়ে, শোনার মধ্যে দিয়ে। আমাদের দেশে তো আসলে শোনার মানুষের সংখ্যাটা দিন দিন কমে গেছে, মানুষ শুধু বলতে চায়। আমাদের দেশে এই প্রবণ, জানি না অন্যান্য বিশ্বে কি অবস্থা, আমাদের এইখানে বলা হয় যে বাঙালি আসলে মাইক পেলে অমাইক হয়ে যায়। যাই হোক, আমাদের সেই আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আমাদের শোনার একটা সংস্কৃতি বা সেই জায়গাটাও কিন্তু এস্টাবলিশ করতে হবে। কারণ কিন্তু যেটা যোগ করি না, আমি আপনার এই আলোচনাতে যোগ করতে চাই সেটা যে আপনি একজন শিক্ষক, আপনি আপনার শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করতে পারেন, তিনি তার সমস্যাটি বলতে পারেন, শিক্ষার্থী বলতে পারে, আমরাও আমাদের
শিক্ষকদের সঙ্গে বলেছি, কিংবা অনেক আন্তরিক শিক্ষক রয়েছেন যারা এটি শুনতে চায়। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি তো, বা আপনাকে আপনি বলছি এই অর্থে যে অনেক শিক্ষকই তো আসলে মনোবিদ না। আমরা দেখেছি যে আমাদের জাতীয় ক্রিকেট টিম, ফুটবল টিম অন্যান্য দেশের, তারা যখন কোনো ধরনের সমস্যার মধ্যে থেকে যায়, কোচ তো আছেই, তিনি টেকনিক্যাল দিকগুলো দেখবেন, কিন্তু তার সঙ্গে মনোবিদরা এসে তার মানসিক উৎকর্ষতার জায়গাটিতে একটি প্রভাব ফেলার চেষ্টা করেন কিংবা সাহায্য করেন। এটির ক্ষেত্রে বলছিলেন যে বিভাগগুলো কি এরকম কোন উদ্যোগ নেবে যে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের সঙ্গে শিক্ষার্থীদের এক ধরনের একটি সেশন, দুটি সেশন করে কোনো সমস্যা আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করা? এটি একটি ভালো বিষয়, কিন্তু এটা কিন্তু নির্ভর করবে যে ওই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তার শিক্ষকের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছে বা তার ব্যক্তি জীবনের কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছে। যদি এরকম শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় তখন একটা সেশন করা যেতে পারে। সেক্ষেত্রে মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানী যারা রয়েছেন বা মানসিক স্বাস্থ্যে যারা কাজ করেন তাদেরকে ইনভাইট করে সেই কাজটি করা যেতে পারে। আর আমার ডিপার্টমেন্ট, এটি যেহেতু সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, আমাদের ওখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের উপরে মাস্টার্স প্রোগ্রাম আছে, আমাদের ভিক্টিমোলজি রেস্টোরেটিভ জাস্টিসের উপরে মাস্টার্স প্রোগ্রাম আছে। আমাদের ওখানে কিন্তু পেশাগত দিক থেকেই সেখানে বিশেষজ্ঞ শিক্ষকরা রয়েছেন। আমরা আমাদের ডিপার্টমেন্টের পর্যায় থেকে সেটি সমাধান করতে পারি। যদি সেখানে আমাদের এখানে শিক্ষকদের মধ্যে একজন সাইকোলজিস্টও আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে পড়া, পিএইচডি করা, তিনি একজন ফুল প্রফেসর। তো আমরা সেই কাজটি অন্যান্য ডিপার্টমেন্ট যদি প্রয়োজন মনে করে তার শিক্ষার্থীদের অবস্থা বিচার করে বা শিক্ষার্থীদের কথা শুনে মনে হয় যদি যে এই ধরনের সেশন পরিচালনা করা দরকার বা শিক্ষার্থীদের বা এরকমও যদি হয়, এটা শুধু সেশন করতে হবে সবসময় বিষয়টি এরকম না। শিক্ষকরা যদি বিবেচনা করেন যে এই শিক্ষার্থীর আসলে প্রফেশনাল ট্রিটমেন্ট প্রয়োজন বা প্রফেশনাল সার্ভিস প্রয়োজন, তাকে কোনো একজন প্রফেশনাল ব্যক্তির কাছে পাঠাবেন। আমাদের টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু কাউন্সিলিং সেন্টার পর্যন্ত আছে, সেই কাউন্সিলিং নেওয়ার সুযোগটি আছে। আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি আছে, সেখানে সে ট্রিটমেন্ট পর্যন্ত নিতে পারবে। তো আমাদের মেডিকেল সেন্টার আছে, সেখানেও কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলো কম বেশি আছে। সুতরাং একেবারে যে ব্যবস্থাটি নাই তা না, কিন্তু যে জায়গাটিতে এসে আমাদের আলোচনাটা করা প্রয়োজন সেটি হলো যে যখন কোনো একজন শিক্ষার্থী এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন বা আছেন, যারা একেবারে যে শিক্ষার্থী এই ধরনের সমস্যার মধ্যে না এটি তো আমরা বলতে পারছি না, কিন্তু তিনি যাতে নীরবে চুপ করে যাতে বসে না থাকেন, তিনি যাতে তার বন্ধুদের সাথে, হলের হাউস টিউটরদের সাথে, বিভাগের শিক্ষকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি যদি আলোচনা করতেও অস্বস্তি বোধ করেন অথবা তার যদি ভালো না লাগে, তিনি যদি সেটাকে সম্মানজনক মনে না করেন, তিনি যাতে নিজেই একজন প্রফেশনাল ব্যক্তির কাছে গিয়ে বিষয়টি আলোচনা করেন এবং তিনি যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা নেন। এবং এখানে আমাদের অধ্যাপক সানজিদা আপা যেটি বলছিলেন, এটা যদি আমরা এই পারসেপশনটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ধারণা পাল্টে যাবে। সেটি হচ্ছে যে আমার যেরকম একজন ব্যক্তির যেরকম জ্বর, কাশি থেকে শুরু করে মাথা ব্যথা, পেটে ব্যথা, অন্যান্য অসুখগুলো যেরকম হতে পারে, একইভাবে তার একজন ব্যক্তির বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতাও হতে পারে, একজন বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ট্রমাটাইজেশন হতে পারে। এই ব্যাপারগুলোতেও আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আমাদের অন্যের প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে কাউন্সিলিং অথবা তার পরামর্শ নিয়ে আমরা জীবনাচরণের যে পদ্ধতি আমরা বলি সেটি যদি আমরা পরিবর্তন করতে পারি, আমার মনে হয় এই অবস্থাগুলো আমার থাকবে না। আর একটা ব্যাপার হলো, যে কোনো পরিস্থিতি, আমার মনে হয় এটা নিয়ে একটা আমাদের জটিলতা হতে পারে। আমি যতজন স্টুডেন্টের সাথে কথা বলেছি, দুটা বিষয় আমার কাছে মনে হয়েছে। একটা হলো কর্মে অনীহা, অর্থাৎ দেখা যায় তার পড়াশোনা বা পরীক্ষা কোনো কাজে সে আগ্রহ পাচ্ছে না, সে যে একেবারে দুর্বল হয়ে পড়ছে বা বিষয়টি এরকম না, কিন্তু তার একটা কাজ করার ক্ষেত্রে যে একটা মানে আগ্রহ কাজ থাকতো আগে, করোনার আগে, সেটি এখন সে পাচ্ছে না। এটা আর একটা হলো যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য যে তার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যে তৈরি হয়, এটি সে আসলে সে নিজেকে সেরকম দক্ষ মনে করছে না। করোনার আগে কিন্তু তার এরকম সমস্যা হয়নি, কিন্তু এই এখন এসে তার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেটি করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যেও এটি আছে, যারা আক্রান্ত হয় নাই চারপাশের যে মানে প্রেশার, সারাউন্ডিংস যে প্রেশার বা চারপাশ পরিস্থিতি দেখে তার মধ্যে যে ভয় বা ফোবিয়া তৈরি হয়েছে বা প্যানিক ডিসঅর্ডার বলে একটা বিষয় আছে, সেই যেটা আমাদের ডাক্তার ভাই বলছিলেন, যে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেকের মধ্যে স্ট্রেস তৈরি হতে পারে। বাংলাদেশে স্ট্রেস ম্যানেজমেন্টের এডুকেশনটা আমরা আমাদের টেক্সট বুকে কন্টেন্ট হিসাবে দিতে পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সকল সাবজেক্টে এই আলোচনাগুলো, জরুরি আলোচনাগুলো, জীবনের সাথে সম্পৃক্ত আলোচনাগুলো আমরা কন্টেন্ট হিসাবে আমরা কিন্তু এখনো সকল ডিপার্টমেন্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারেনি, এবং এটি কিন্তু খুব জরুরি। মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে কেউ কিন্তু ভালো থাকতে পারবে না। নিশ্চয়ই আমাদের বোঝা উচিত। এখানে
আমরা আবার শেষের দিকটাতে আপনার আবার একবার ফিরে আমরা শেষ করব। ডাক্তার সানভিদা, আমরা শেষের দিকে, কিন্তু একটি বিষয় সম্ভবত আলোচনা রয়ে গেছে, যেহেতু আমরা এই প্রজন্ম নিয়ে কথা বলছি এবং যারা তরুণ আছেন, কিশোর আছেন, আমরা প্রায় না একটা কথা সোশ্যাল মিডিয়াতে দেখি, কিংবা এখন জিনিসটা ডিপ্রেশন আগেও ছিল, কোভিড পরবর্তী আলোচনায় তো অনেকটাই পরিষ্কার যে কি কি কারণে ডিপ্রেশন গুলো তৈরি হচ্ছে, কিন্তু ডিপ্রেশন নিয়ে অনেক সময় দেখি যে একটুখানি হাসি খেলাও হচ্ছে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই এগুলো সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড খেয়াল করেন যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এটা না হলে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ওকে পাওয়া গেল না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আপনার কি মনে হয় যে এরকম একটি সিরিয়াস ইস্যুতেও বর্তমান সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এর কারণে হাসি ঠাট্টার জায়গায় চলে যাওয়া, এটি কি আসলে একদিক থেকে আমরা ইতিবাচক দেখবো যে আলোচনা হচ্ছে, কেউ ডিপ্রেশনে চলে গেলে সেটি জানা যাচ্ছে, নাকি এটিও আসলে হাসি ঠাট্টার ব্যাপার বলেই গণ্য করা হচ্ছে, সেটি নেতিবাচক হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। এই বছরের যেমন মানসিক স্বাস্থ্যের প্রতিপাদ্য হচ্ছে, স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে মেন্টাল হেলথ ইন অ্যান আনইকুয়াল ওয়ার্ল্ড, যেটা লিটু ভাই বলছিলেন। এর আগে কিন্তু একবার ছিল প্রতিপাদ্য ডিপ্রেশন লেটস টক। ডিপ্রেশন হলে কথা বলতে হবে, কথা বললেও কিছুটা হলেও কিন্তু আমাদের মনের যাতনা লাঘব হয়। এটা যেমন ঠিক, কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবার ফোকাস করেছেন, এবং এই ট্রেন্ডটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন আগে ছিল না। এই ট্রেন্ডটা রিসেন্টলি আসছে, এবং এখন যেমন একটা খুব ইয়াং জেনারেশনের কিছু স্পেসিফিক শব্দ আছে, যেমন আমাকে শিখতে হয়েছে। চেম্বারে আসছে, কি হচ্ছে, আমি প্যারা খাইছি। আমি তো জানতাম প্যারা একটা মিষ্টি, কিন্তু প্যারা খাওয়ার যে আরো কিছু মিনিং আছে, আমার ভোকাবুলারি এখন এনরিচ হচ্ছে। তো এই যে জায়গাগুলা, এবং এই দীর্ঘ সময় প্রায় 2 বছরের মতন হয়ে যাচ্ছে অনলাইনে থেকে সোশ্যাল অ্যাডিকশন, যেটা তৌহিদ ভাই বলছিলেন, মিডিয়া অ্যাডিকশন, এই জায়গাগুলাতে এটা তো অবশ্যই কিছুটা নেতিবাচক। ডিপ্রেশনে যদি আমি পৌঁছায় যাচ্ছি তাই যদি হয়, সেটার জন্য কিন্তু আমার এমপ্যাথেটিক সহানুভূতি প্রয়োজন। আমার এমন একটা সহানুভূতি প্রয়োজন যে আমি ডুবে যাচ্ছি, আমার হাত ধরে তুলবে। কিন্তু সেটা যদি সেরকম না হয়ে আমাকে যদি সেটা নিয়ে হাসি ঠাট্টা করা হয়, সেটা কিন্তু বুলিং এ চলে যাচ্ছে। এবং এখন কিন্তু বুলিং পৃথিবীতে একটা 1 নাম্বার ইস্যু। বাচ্চাদের ক্ষেত্রে স্কুল বুলিং, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে সাইবার বুলিং রিসেন্টলি সুইসাইডের ওয়ান অফ দ্য মেইন লিডিং কজ, যেখানে টিনেজাররা সুইসাইড করছে। কাজেই ডিপ্রেশন নিয়ে বাচ্চারা যতই বলুক খারাপ লাগছে, প্যারা খাচ্ছে, এটাকে নেতিবাচক দেখার একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা একটা কথা বলি না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ঠিক এই যে গত 1.5 থেকে 2 বছর সময় লকডাউনে বাসায় থেকে থেকে এবং বাচ্চারা বের হচ্ছে না, এবং এই জায়গাটাকে আমি খুব বেশি করে সোশ্যাল হেলথকে এমফাসাইজ দিব, কারণ ফিজিক্যাল হেলথ নিয়ে অনেক কথা হয়ে গেছে, মেন্টাল হেলথ নিয়েও কথা হওয়া শুরু হয়েছে, কিন্তু সোশ্যাল হেলথ যে একটা খুব গুরুত্বপূর্ণ সমান জায়গা রাখে, সেই জায়গাটাকে আমরা ধরছি না। যখন ধরছি না, তখনই কিন্তু এই বুলিং গুলার জায়গা তৈরি হচ্ছে। এবং এই ডিপ্রেশনের সাথে বুলিং যখন অ্যাড হচ্ছে, এই মানুষটা কিন্তু যে কোনো ধরনের সাহায্য চাইতে লজ্জা পাচ্ছে। কয়েকদিন আগে আমার কাছে একটা বাচ্চা আসছিল, তার বাবার চাকরি চলে গেছে, সে ফেসবুকে রেগুলার দামি দামি জামা কাপড় পরে পোস্ট দিচ্ছে, কিন্তু বন্ধুদের দাওয়াতে যেতে পারছে না, কারণ সে জানে যে গিফট দেওয়ার টাকা নাই। সে কিন্তু ডিপ্রেশনে গেছে। এবং এই যে ডিপ্রেশন গুলা, এগুলা কিন্তু এই গল্পগুলো আমাদের সামনে আসে না। কাজেই নেতিবাচক ভাবে ডিপ্রেশন নিয়ে হাসাহাসি করার একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু আসছে, কারণ কোভিড পরবর্তী অর্থনৈতিক বিপর্যয় পৃথিবী এখন ফেস করছে, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। কাজে আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এগুলো নিয়ে আরো বেশি চর্চা হওয়া এখন দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডাক্তার সঞ্জিদা। আমরা ডাক্তার মনিরাল লিটু এবং অধ্যাপক তৌহিদুল হক 1 মিনিট করে শুনবো। আপনার যদি সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে মানসিক স্বাস্থ্য এবং আমাদের দেশের প্রেক্ষাপটে, একদমই 1 মিনিট করে। Definitely, it is my last and the key message যে আমাদেরকে এখন সোশ্যালাইজেশন বাড়াতে হবে, স্কুল কলেজে ডাইরেক্ট ক্লাসে যেতে হবে, আপনার ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক, ভ্যাকসিনেশন এগুলো মেনটেন করে more and more socialization, more and more amusement and less addiction towards the Zoom, যে কারণে জুম ফেটিক হচ্ছে, এবং ডিজিটাল যে এডিকশন সেখান থেকে বের হয়ে আসতে হবে খুব দ্রুত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক তৌহিদুল হক।
ধন্যবাদ আপনাকে। শেষ যে মন্তব্য আমরা যেটি করতে পারি আমি, সেটি হচ্ছে যে আসলে আমাদের যেটি আপা বলছিলেন, অধ্যাপক সঞ্জিতা শাহরিয়া, যে আসলে আমাদের মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্যের চারটা দিককেই আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ একজন মানুষকে ভালো থাকতে হলে এই চারটা বিষয়ের মধ্যে সমন্বয় করেই তাকে ভালো থাকতে হবে। আর যে কোনো পরিস্থিতি, আপনি ধরুন আজকে আমরা করোনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমাদেরকে তো মানে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার প্রয়োজনে আমাদের যে চারপাশ থেকে যে আমাদের সহযোগিতা, আমাদের নেইবারহুড যে যে থেকে যে আমাদের সহযোগিতা, কিংবা আমাদের পরিবার স্বজন, আমাদের যে সামাজিক অনুশাসন বা আমাদের সামাজিক অভিভাবক বলে আমরা একটা শব্দ বলি, সোশ্যাল গার্ডিয়ানশিপ, সেই জায়গাগুলো থেকে আমাদের চারপাশে মানে প্রতিজনের প্রয়োজনে সবার যে এগিয়ে আসা বা সহযোগিতার যে মনোভাব, সেটি যদি আমরা সমুন্নত রাখতে পারি এবং এভাবে যদি আমরা একটা সহযোগিতার সমাজ এবং বন্ধন আমরা যদি তৈরি করতে পারি, তাহলে যেটি হবে আমাদের সামাজিক বন্ধনটা দৃঢ় হবে এবং আমাদের সম্পর্কগুলো আরো মজবুত হবে। তখন এই যে আমাদের যেটি আপা বলছিলেন যে ডিপ্রেশন সেলিব্রেশন আর হবে না, যে বিষাদও যে উদযাপন করে, এটা তো আমাদের সময় আমরা কখনো কল্পনাও করিনি। যে এখনকার বাচ্চারা যেটি করে, যে ব্রেকআপ সেলিব্রেট করে অথবা ডিপ্রেশন সেলিব্রেট করে অথবা একজন আরেকজনের বিষয়টি নিয়ে মজা করছে, এটাও কিন্তু ঠিক যে আমরা সোশ্যাল অ্যাসপেক্টে চিন্তা করি। যেমন একজন ব্যক্তি তার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের পিকচার দিচ্ছে, যেরকম 10টা পিকচারের মধ্যে তার পিকচারগুলো স্টাডি করেও কিন্তু বোঝার সুযোগ আছে যে আসলে তার মধ্যে কোনো মানসিক ডিপ্রেশন কাজ করছে কিনা, আচরণগত অ্যাংজাইটি আছে কিনা, সেগুলো কিন্তু তার ছবি দেখেই বলে দেওয়া যায়। সুতরাং আমাদের এই যে একটা কালচার, মানসিক স্বাস্থ্যের একটা সংস্কৃতি আমাদের ডেভেলপ করা প্রয়োজন এবং সেক্ষেত্রে সরকার এবং বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো রয়েছে, এগুলোকে আরো প্রসারিত করা, আরো বাড়িয়ে দেওয়া, এটি শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে একেবারে প্রান্তিক পর্যায়ে এই সেবাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আসলে কাজ করা দরকার আছে। তবে সরকারের কাছে এক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের যেরকম প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আছে, সেই কমিউনিটি ক্লিনিকে ওই প্রান্তিক মানুষের বা ওই এলাকার মানুষের বা ওই জনপদের মানুষের মানসিক স্বাস্থ্যকে দেখার জন্য একজন মানসিক বিশারদ অথবা চিকিৎসককে নিয়োগ দেওয়া যেতে পারে, যিনি ওই এলাকার মানুষের মানসিক বিষয়গুলো দেখবেন বা ওই এলাকার মানুষ তাদের আচরণের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে ওই চিকিৎসকের সাথে কথা বলবেন। একদমই আমরা শেষের দিকে আপনাদের তিনজনকে, প্রফেসর ডক্টর মনির আল আইচ লিটু, অধ্যাপক ডক্টর সঞ্জিতা শাহরিয়া এবং অধ্যাপক তৌহিদ, তিনজনকে ধন্যবাদ। আমাদের সময় থাকলে এই আলোচনাটি আসলে এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি ইন্টারেস্টিং যে এটা আসলে অনেকক্ষণ ধরে নিয়ে কথা বলতে চাই। শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যখন কাউকে অসুস্থ হাসপাতালে দেখতে যাই ফলমূল নিয়ে, তার মানে কিন্তু তিনি আমরা গেলে সুস্থ হয়ে যাবেন সেটি না। আমরা তাকে এক ধরনের মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তিনি আমাদেরকে দেখলে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দেখলে একটু সতেজ অনুভব করেন। মানসিক স্বাস্থ্যের বিষয়টাও তাই। এই অসুখটা দেখা যায় না, কিন্তু আমরা যেন আমাদের পাশের মানুষটি কেমন আছে সেটা অন্তপক্ষে একবার জিজ্ঞেস করি এবং তার পাশে বসে তার মনের কথাগুলো শুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন। শুভরাত্রি।